দেশের সুরক্ষা সুরক্ষা প্রসঙ্গে বলতে গেলে বলতে হবে অপারেশন সিঁদুরের পরে এটা প্রথম বাজেট। আর বলা হয় একবার যদি যুদ্ধে একটা অস্ত্র ব্যবহার করা হয় তাহলে সেটা পুরনো হয়ে গেল, মানে আমার প্রতিপক্ষ জেনে নিল যে ওই অস্ত্রের কি গুণ রয়েছে, কি দোষ ত্রুটি কী রয়েছে জেনে নিল, ওটা আর ব্যবহার করা যায় না, তখন নতুন অস্ত্র বা আরও মডিফাইড অস্ত্র সেখানে ব্যবহার করতে হয়। অপারেশন সিঁদুর হয়ে গিয়েছে, এরপরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর মতো একটা জায়গা তৈরি করতেই হবে। তার কারণ কদিন আগে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা জানিয়ে দিয়েছে যে তারা আবার রাফাল চাইছে, বলছে আমাদের জেনারেশন 5th জেনারেশন দরকার নেই, আমাদের 4.5 জেনারেশন রাফালই দরকার, এবং সেই বাজেটের জন্য তারা প্রস্তাব দিয়েছে, কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রতিরক্ষা খাতে যে বাজেট বরাদ্দ করা হচ্ছে আপনার কি মনে হয় যথেষ্ট? দেখুন, এই আধুনিক বিশ্বে প্রথম কথা হচ্ছে আমরা যুদ্ধ নয় শান্তি চায়ের বার্তা চাই। আজকে এটা পরীক্ষিত সত্য, সেটা হচ্ছে আপনি একটা বাজারে বাজার করতে গেলেন, সেখানে যদি একটা হঠাৎ করে বোম পড়লো, দেখবেন সব বাজার দোকান বন্ধ হয়ে যাবে, যেখানে কেনা বেচা হবে না। তো সেরকমভাবেই আন্তর্জাতিক বাণিজ্যে যদি এই রাজনৈতিক সংঘর্ষ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ চলে, তাহলে কিন্তু এই বাণিজ্যের জায়গাটাই নষ্ট হয়ে যায় এবং প্রত্যেকটা দেশ তাদের সাফার করে। আমরা দেখছি 2021-এ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল, তারপর থেকে আরও যুদ্ধ চলছে। এটা কিন্তু আমরা চাই না। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষের যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, সেখানে যে কোনো দিন আবার একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হতে পারে। আমি যেটা বলছিলাম, 2025 সালে যখন 1 ফেব্রুয়ারিতে বাজেট হয়েছিল, তখন কেউ জানতো না যে এপ্রিল মাসে পহেলগাম হবে, তারপরে আবার অপারেশন সিন্দুর হবে, তারপরে সিজ ফায়ার হবে। তো আমরা চাইবো যে সরকারকে সতর্ক থাকতে হবে এবং সরকারের সীমান্তের যে লড়াইটা, সেটা সীমান্তেই বুঝে নিতে হবে। ভারতবর্ষে আমি আপনি যে শান্তিতে কথা বলতে পারছি, তার জন্য কিন্তু সরকারকে কৃতিত্ব দিতে হবে এবং তার জন্য প্রতিরক্ষা হচ্ছে একদম প্রায়োরিটি সেক্টর। তার জন্য সরকারের ব্যয় বরাদ্দ বেড়েছে এবং এটার জন্য বাজেট তো আছেই, কিন্তু হঠাৎ করে যদি একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, তাহলে অন্যান্য যেখানে বাজেট অ্যালোকেশনের কথা থাকে সেখান থেকে টাকাটাকে গিয়ে আমরা চ্যানেলাইজ করব প্রতিরক্ষা খাতে। এটা কন্টিনিউয়াস প্রসেস। সরকার যুদ্ধ কালকে হবে বলে আজকে তো অস্ত্র কেনে না। এই অস্ত্র কেনার যে বা সামরিকভাবে আরও শক্তিশালী হওয়ার যে সরকারের যে পরিকল্পনা, এবং আজকের দিনে একটা দেশ কতটা শক্তিশালী, সেটা অর্থনৈতিকভাবে আপনাকে শক্তিশালী হতে হবে, আপনাকে সামরিকভাবেও শক্তিশালী হতে হবে। আজকে আমেরিকাকে আমরা ভয় পাই, তার কারণ একটাই, আমেরিকা অর্থনৈতিকভাবেও একটা সাবলীল দেশ এবং তার সঙ্গে সঙ্গে সামরিকভাবে তারা অতি শক্তিশালী দেশ। তো ভারতবর্ষ সামরিকভাবে শক্তিশালী হতে চাইছে, এটা নতুন কথা নয়। আমরা চাইবো রাফাল আসুক আবার, কিন্তু রাফাল নিয়ে যাতে কোনো দুর্নীতি না হয় এবং এই অস্ত্র কেনার সঙ্গে যে দুর্নীতির যোগাযোগ যেটা আমাদের এই রাফাল নিয়ে হয়েছিল, সেরকম যাতে কোনো দুর্নীতি না হয় বা দুর্নীতির অভিযোগটাই যাতে না ওঠে। দেখুন, দুর্নীতির অভিযোগ উঠলো, দুর্নীতি প্রমাণ করবার জন্য একটা বিরাট সময় চলে যায়, মানুষের আস্থা ভরসাটা কমে যায়। আমরা ভারতবাসী, রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সবাই আজকে আমরা দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, দেশের বিদেশমন্ত্রী, দেশের বাণিজ্য মন্ত্রী, সবার সঙ্গে আছি। আমরাও চাই যে ভারতবর্ষ আরও শক্তিশালী হোক। যখন আমরা প্রথম কথা বলছিলাম তখন থেকে আমার মাথায় ঘুরছিল যে সত্যি তো বাজারে বাজার আগুন, বাজারে যাই কিনতে যাই। 2 নম্বর কি কর্মসংস্থান, তার ঠিক পরে যে দুটো বিষয় আসে সেই দুটো বিষয় খুব জরুরি। তার মধ্যে প্রথম হচ্ছে স্বাস্থ্য, হেলথ সেক্টর এই বাজেট থেকে কী পেল? দেখুন, এই আমাদের জাতির মেরুদণ্ড আমরা বলি শিক্ষা এবং স্বাস্থ্য। ভারতবর্ষের মেধা, সেই মেধাটা বিদেশে কাজে লাগে এবং যার জন্য দেখবেন আমেরিকাতে বহু সংখ্যক ভারতবর্ষের লোক তারা কাজ করছেন। আরেকটা হচ্ছে এই স্বাস্থ্যক্ষেত্রটা বরাবরই অবহেলিত। ভারতবর্ষের বাজেটে যদি দেখেন আপনি, 1%-এর আশেপাশে জিডিপির 1% অ্যালোকেশন হতো বাজেটে। ইভেন আপনি যদি 2020 সালের বাজেট দেখেন, 1 ফেব্রুয়ারিতে বাজেট হয়েছিল, তখনও আমরা জানতাম না যে কোভিড-19 তার কয়েকদিন পরেই ভারতবর্ষের অর্থনীতিকে একদম টালমাটাল জায়গায় এনে দেবে। এবং এই কোভিডটা আমাদেরকে শেখালো যে স্বাস্থ্যক্ষেত্রে প্রপার ব্যয় বরাদ্দটাকে বাড়াতে হবে এবং তার জন্য শুধুমাত্র ওই আয়ুষ্মান ভারত বা আমাদের এখানে যেরকম ধরুন স্বাস্থ্যসাথী আছে, এই রকম পরিকল্পনার যেরকম দরকার আছে, তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দরকার আছে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যেও আপনাকে আবার ডিপ ড্রাইভ করতে হবে। আপনি শুধু হসপিটাল বানালেন কিন্তু নার্স তাদের কর্মসংস্থান দিতে পারলেন না, নতুন ডাক্তার তৈরি করতে পারলেন না,
তাহলে ওই অক্সিজেন সিলিন্ডার লাগানোর লোক পাওয়া গেল না, তাহলে বড় বড় হসপিটাল হয়তো লাভ নেই। তো সরকারের এটা একটা সামগ্রিক পরিকল্পনা কোভিড-19 হয়ে যাওয়ার পরে আমাদেরকে শিখিয়েছে, এবং সরকার এটাকে মেনে নিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার খোল নলচে বদলাতে হবে, এবং সেটা শুধুমাত্র শহর কেন্দ্রিক হলে হবে না, এটা গ্রামান্তরে ছড়িয়ে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে বেসরকারি উদ্যোগও দরকার, এবং তার জন্য দেখবেন অনেক বেসরকারি হসপিটাল আছে, কিন্তু সরকারকে নজরদারি বাড়াতে হবে। বেসরকারি হসপিটালের যে বিলিং সিস্টেম, তাতে কিন্তু সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ তারা কল্পনাও করতে পারেন না। সুতরাং স্বাস্থ্যকর পরিবেশ একটা মানে দরকার, যেখানে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্র তারা হাত ধরাধরি করে মানুষকে স্বাস্থ্যের পরিষেবা দেবে।